আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমরা আমাদের অষ্টম অধ্যায় নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম অধ্যায়ের যে ক্লাস রসায়ন শক্তি তার ধারাবাহিক ক্লাস চলছে। আজকে আমরা ইনশাআল্লাহ গ্যালভানিক কোষ এবং তার বিদ্যুৎ উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখো, আমরা একটু গ্যালভানিক কোষের এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আগেই ক্লাসে পড়ানো হয়েছিল বা লিখে দেওয়া হয়েছিল। আমরা আবার একটু রিক্যাপ করতে চাই। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাইরের তড়িৎ উৎস থেকে তড়িৎ সরবরাহ করা হয় না। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে বাইরের তড়িৎ উৎস থেকে তড়িৎ সরবরাহ করা হয় না। এরপর লেখা আছে যে এটি তড়িৎ উৎপাদী একটি কোষ। এই কোষটা মূলত বানানো হয় বা তৈরি করা হয় তড়িৎ শক্তি উৎপাদন করার জন্য। এর অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। যদিও দুনিয়ার সব কোষে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে। এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং অ্যানোড হয় ঋণাত্মক, ক্যাথোড হয় ধনাত্মক। অ্যানোড হয় ঋণাত্মক এবং ক্যাথোড হয় কি ধনাত্মক। আমরা এই পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকে জানি। আমরা তোমাদেরকে গ্যালভানিক কোষ পড়ানোর সময় দেখো, আমরা তোমাদের গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড নির্বাচন এই টপিকটা পড়ানোর সময় তোমাদেরকে আমরা পড়িয়েছি গ্যালভানিক কোষে দুটি ভিন্ন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়, যার একটি হয় অ্যানোড, একটি হয় ক্যাথোড। কেন? কারণ গ্যালভানিক কোষে বাইরের তড়িৎ উৎস থেকে কোনো তড়িৎ সরবরাহ করা হয় না। তাই গ্যালভানিক কোষে সবসময় দুটি ভিন্ন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়, যাতে এর মধ্যে ইলেকট্রন আদান প্রদানটি স্বতঃস্ফূর্তভাবে হয়। কারণ একটি বেশি সক্রিয় আর একটি কম সক্রিয় ধাতু যদি আমরা তড়িৎদ্বার হিসাবে এখানে না নেই, তাহলে কখনোই অটোমেটিক্যালি এখানে ইলেকট্রন আদান প্রদান হবে না। এই কথাটি মাথায় রাখতে হবে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা গ্যালভানিক কোষে দুটি ভিন্ন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করব, তখন অধিক সক্রিয় ধাতুটি হবে অ্যানোড এবং কম সক্রিয় ধাতুটি হবে কি ক্যাথোড। অধিক সক্রিয় ধাতু হবে অ্যানোড এবং কম সক্রিয় ধাতু হবে কি ক্যাথোড। তাহলে বলতো এখানে আমরা জিঙ্ক এবং কপার ব্যবহার করছি। কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথোড হবে দ্রুত আমাকে জানাও। কোনটি অ্যানোড হবে, কোনটি ক্যাথোড হবে বলো। জিঙ্ক অ্যানোড, জিঙ্ক অ্যানোড হবে আর ক্যাথোড হবে কপার। আচ্ছা, জিঙ্ক কেন অ্যানোড হবে? কারণ সক্রিয়তা কেননা কপার থেকে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়। ওকে ওকে, অনেক ধন্যবাদ। দেখো, আমরা একটি গ্যালভানিক কোষ দেখতে পাচ্ছি। গ্যালভানিকের পাশে দেখো নিচে ব্র্যাকেটে ড্যানিয়েল কথাটা লেখা আছে। এই ড্যানিয়েল কথাটা কেন লেখা আছে কে বলতে পারে? কেউ বলতে পারো? গ্যালভানিকের ব্র্যাকেটে ড্যানিয়েল বলে দেওয়া আছে কেন? আচ্ছা দেখো, দুইটা ভিন্ন ধাতুর তড়িৎদ্বার দিয়ে যদি আমরা কোনো কোষে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে আমরা তাকে গ্যালভানিক কোষ বলতে পারি। কিন্তু গ্যালভানিক কোষ হিসাবে যদি আমরা এখানে জিঙ্ক এবং কপার ব্যবহার করি, গ্যালভানিক কোষ হিসাবে যদি আমরা জিঙ্ক এবং কপার ব্যবহার করি, তাহলে ওই কোষকে ড্যানিয়েল কোষ বলে। আমরা মনে রাখবো বা খাতায় নোট করে নিব যে সকল কোষের মধ্যে রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ উৎপাদন হয় তারা সবাই গ্যালভানিক কোষ। কিন্তু যেই গ্যালভানিক কোষগুলাতে অ্যানোড হিসাবে জিঙ্ক এবং ক্যাথোড হিসাবে কপার ব্যবহার করা হয়, তাকে আমরা ড্যানিয়েল সেল বলি। আচ্ছা, ক্লিয়ার নিশ্চয়ই? দেখো, আমরা এখন গ্যালভানিক কোষের ক্রিয়া কৌশল বলবো। দেখতে পাচ্ছ এখানে আমরা দুইটা ভিন্ন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করছি, যার একটা অ্যানোড, যার একটা ক্যাথোড। যখন আমি এখানে জিঙ্ক দণ্ড নিব, তখন এখানে যে দ্রবণটা নিব সেটা হবে জিঙ্ক সালফেট বা জিঙ্ক 2+। নিশ্চয়ই তোমরা সেটা দেখতে পাচ্ছ স্পষ্ট, রাইট? অর্থাৎ আমরা যখন এখানে জিঙ্ক দণ্ড নিলাম, দ্রবণে যখন ওই ধাতুরই একটা লবণ নিব, তখন এই ধরনের তড়িৎদ্বারকে বলা হয় ধাতবায়ন তড়িৎদ্বার। যদি কখনো তড়িৎদ্বার হিসাবে যে ধাতুর দণ্ড ব্যবহার করা হবে, দ্রবণে যদি আমরা ওই ধাতুরই লবণ ব্যবহার করি, তাহলে উক্ত তড়িৎদ্বারকে বলা হয় ধাতু এবং ধাতবায়ন তড়িৎদ্বার। এবার খেয়াল করতে পারছো এইখানে খেয়াল করো, এটা হচ্ছে জিঙ্ক দণ্ড আর এই দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ। এইটা হচ্ছে কপার দণ্ড এবং এই দণ্ডটা হচ্ছে বা এই দ্রবণটা হচ্ছে কপার সালফেট দ্রবণ। ওকে, আচ্ছা, আমরা এইখানে একটা তড়িৎদ্বার আর এইখানে একটা তড়িৎদ্বার দিলাম, একটা জিঙ্ক একটা কি কপার, তার দিয়ে জাস্ট যুক্ত করে দিলাম। যখনই আমরা এই তড়িৎদ্বারের সাথে এই তড়িৎদ্বারের তার দিয়ে যুক্ত করে দিব, তখন একটা তড়িৎদ্বার আর একটা তড়িৎদ্বার থেকে ইলেকট্রন দান গ্রহণের একটা প্রবণতা অনুভব করবে, যেটা তোমাদেরকে ফিজিক্স পড়াবে, যার নাম হচ্ছে বিভব পার্থক্য। যেটা আমাদের এখনই বোঝার কথা না, বিভব পার্থক্য। যাই হোক, যখনই আমরা দুইটা তড়িৎদ্বার, যার একটা হবে অধিক সক্রিয় একটা হবে কম সক্রিয়, তাদেরকে যখন তার দিয়ে যুক্ত করে দিব, অটোমেটিক্যালি যেটা অধিক সক্রিয় সেটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে এবং যেটা কম সক্রিয় ওটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটে? এই দেখো, এই জিঙ্ক দণ্ডটা যেটা অ্যানোড হিসাবে কাজ করছে, সেটা এই দণ্ডটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই Zn2+ আয়নে পরিণত হবে এবং Zn2+ দ্রবণে জমা হবে। এই যে দ্রবণে জমা হবে, খেয়াল করতে পারছো? যখনই তার দিয়ে আমরা যুক্ত করলাম, এই জিঙ্ক দণ্ড ইলেকট্রন ত্যাগ করলো অ্যানোড হিসাবে কাজ করার জন্য, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো।
জিঙ্ক দণ্ড দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো। দেখো তাই হয়েছে, এই জিঙ্ক দণ্ড দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। এবার যে ইলেকট্রন তার দিয়ে এই ক্যাথোড দণ্ডের কাছে পৌঁছায় এইখানে, আর জিঙ্ক 2+ এখানে জমা হয়। তাহলে আমি আবার বলছি, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন উৎপন্ন করে, Zn2+ আয়ন দ্রবণে যায়, আর জিঙ্কের ত্যাগ করা ইলেকট্রন তার দিয়ে কপারে যায়, কপার দণ্ডের কাছে যায়। যখন এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে তখন Zn2+ আয়ন যেটা উৎপন্ন হয় সেটা এই তড়িৎদ্বারে জমা হয়। অপরপক্ষে এই দুইটা ইলেকট্রন দ্রবণে থাকা কপার 2+ কে আকৃষ্ট করে। এই যে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে এই ক্যাথোড দণ্ডের গায়ে জমা হয়। এই খেয়াল করো, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হয়, আর এই দেখো কপার জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করে এখানে নিয়ে আসছে, ওই ইলেকট্রন দুইটা কপার 2+ গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোড দণ্ডের গায়ে জমা হয়। যখন কিনা এই প্রক্রিয়াটা চলমান তখন প্রতিনিয়ত ইলেকট্রন যাচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, ইলেকট্রন যাচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। আর ইলেকট্রন যখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে তড়িৎ যাচ্ছে তার উল্টা দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। কারণ আমরা জানি ফিজিক্স থেকে যে দিকে ইলেকট্রন প্রবাহ তৈরি হয় তার বিপরীত দিকে আমরা তড়িৎ পাই। এটাই হচ্ছে গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। নিশ্চয়ই গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি ক্লিয়ার কিনা আমাকে বলো, নাকি আমি আরেকবার ব্রিফ করব? আচ্ছা দেখো, খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, আমি যা প্রশ্ন করি তার উত্তর দিবা, তাহলেই হবে। আমরা দুইটা তড়িৎদ্বার নিলাম, একটা তড়িৎদ্বার জিঙ্ক, আর ওই পাত্রে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম। একটা তড়িৎদ্বার কপার, আর ওই পাত্রে আমরা কপার সালফেট দ্রবণ নিলাম। খুব ভালো কথা। তড়িৎদ্বার দুইটাকে তার দিয়ে যুক্ত করলাম, আরো ভালো কথা। এবার এই তড়িৎদ্বার আর এই তড়িৎদ্বারকে যখন তার দিয়ে যুক্ত করলাম তখন এই জিঙ্ক দণ্ড চিন্তা করলো বা অনুভব করলো তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। খুব ভালো কথা। জিঙ্ক দণ্ড দুটি ইলেকট্রন ত্যাগ করলো, দিয়ে ইলেকট্রন দুইটা চলে গেল তারের মধ্য দিয়ে কপার দণ্ডে, আর Zn2+ আয়ন জমা হলো দ্রবণে। ওকে, আচ্ছা, এখানে যখন ইলেকট্রন চলে গেল তখন দ্রবণ থেকে কপার 2+ আয়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোড দণ্ডের গায়ে জমা হলো। এই প্রক্রিয়াটা চলমান, প্রতিনিয়ত জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, তারের মধ্য দিয়ে কপারের কাছে পৌঁছে দিচ্ছে, কপার আবার সেই ইলেকট্রন গ্রহণ করে, কপার 2+ আবার দ্রবণ থেকে সেই ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোড দণ্ডের গায়ে জমা হচ্ছে। এই প্রক্রিয়া কন্টিনিউয়াসলি চলতেছে। যখন এই প্রক্রিয়া চলমান তখন প্রতিনিয়ত অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাচ্ছে, আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাওয়ার কারণে ঠিক তার উল্টা দিকে তড়িৎ যাচ্ছে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাচ্ছে আর তড়িৎ যাচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। বলো, ক্লিয়ার না? স্যার বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, তার দিয়ে তো ইলেকট্রন জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রনটি হচ্ছে কপার দণ্ডতে যাচ্ছে, স্যার ওই একই তার দিয়ে কি বিপরীত দিক থেকে তড়িৎ কি আসছে? হ্যাঁ, একই তার দিয়ে। ইলেকট্রন প্রবাহ মানে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন প্রবাহ যেদিকে ঘটে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে। ওকে, আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে খাতায় হেডিং দাও, লবণ সেতু বা সল্ট ব্রিজ। এবার দেখো, আমি লবণ সেতু নিয়ে কথা বলবো এখন, তারপর একটু পরে ডেফিনেশন লিখে দিব, বর্ণনাগুলো তোমাকে নিজেকে লিখতে হবে। হ্যাঁ, আমার কথা শুনে। প্রথমত আমরা যখন এই অ্যানোড পাত্রে প্রতিনিয়ত Zn2+ জমা হচ্ছে, অ্যানোড পাত্রে যখন প্রতিনিয়ত Zn2+ জমা হচ্ছে, এই যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, আর Zn2+ কিন্তু এই দ্রবণে আসছে, এই দণ্ডটা ক্ষয় হয়ে এখানে Zn2+ আসছে। অপরভাবে এখানে ইলেকট্রন আসছে আর দ্রবণে কপার 2+ এই ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোড দণ্ডের গায়ে জমা হচ্ছে। তাহলে জিঙ্ক যত ইলেকট্রন ত্যাগ করছে Zn2+ আয়ন জমা হচ্ছে, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করছে, ধাতব কপার রূপে ক্যাথোড দণ্ডের গায়ে কি হচ্ছে? জমা হচ্ছে, তাই না? তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, কপার 2+ সেই ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোড দণ্ডের গায়ে জমা হচ্ছে, এবং এখান থেকে কপার 2+ জমছে, আর এই পাত্রে ধনাত্মক চার্জ জমা হচ্ছে। একটা সময় এই পুরো পাত্রটা পজিটিভ চার্জে ভর্তি হয়ে যায়, আর এই পুরো পাত্রটার মধ্যে পজিটিভ চার্জের ঘাটতি পড়ে তথা সালফেট বেড়ে যায়। যদি আমি আবার বলি, একটা সময় পুরো পাত্র পজিটিভ চার্জে ভর্তি হয়ে যায়, আর এই পুরো পাত্রটা পজিটিভ চার্জের ঘাটতি পড়ে তথা নেগেটিভ চার্জ বেড়ে যায়। তখন এই বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। জিঙ্ক দণ্ড যে ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন উৎপন্ন করবে, এইখানে তো Zn2+ আয়ন রাখার আর কি নাই, জায়গা নাই। এই পাত্রে তো Zn2+ আর ধরবে না, রাখার মতো আর জায়গা নাই। আর এই পাত্র থেকে কপার 2+ কমতে থাকে, সালফেটটা বেড়ে যায়। এখন এই পাত্র দুইটাতে যদি আমরা
কোনো ব্যবস্থা গ্রহণ না করি, তাই এখানে পজিটিভ চার্জের আধিক্য হওয়ার কারণে আর এখানে পজিটিভ চার্জের ঘাটতি তথা নেগেটিভ চার্জের বাড়তি হওয়ার জন্য পুরো বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। আর বিক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে আমরা ওখান থেকে আর কোনো তড়িৎ পাবো না। আর দ্যাটস ওয়াই আমরা একটা এইরকম ইউ আকৃতির কাঁচনল নিব, একটা ইউ আকৃতির কাঁচনল নিলাম। নেওয়ার পর এইখানে আমরা লবণ দিয়ে দিব, মানে এই লবণটাকে এই যেমন ধরো KCl লবণ, কোন কোন লবণ নেওয়া যাবে এটা নিয়ে একটু পরে কথা বলছি। এই KCl লবণকে আমরা পানির মধ্যে দিব, দিয়ে একে দ্রবণ তৈরি করব। পানির মধ্যে KCl লবণ দিয়ে দ্রবণ তৈরি করব। এখন আমি যদি KCl লবণ পানির মধ্যে নিয়ে KCl লবণের জলীয় দ্রবণকে এই টিউবের মধ্যে দিয়ে দেই, তাহলে প্রবলেমটা হলো টিউবটাকে যখন এভাবে উল্টায় রাখবো তখন তো র্যান্ডমলি লবণগুলো পড়ে যাবে, পানি আকারে চুয়ে চুয়ে পড়ে যাবে। আমরা যদি এখানে তুলা দিয়ে দিব, বাট তুলা দিয়ে দিলেও কিন্তু ভেজা অবস্থায় যখন জলীয় দ্রবণ আকারে যখন KCl থাকবে এটা বেয়ে বেয়ে কিন্তু পড়া শুরু করবে তুলা দিলেও। তখন আমরা এই KCl লবণকে, জলীয় দ্রবণকে আরো গাঢ় করার জন্য আমরা এর মধ্যে এগার আগার দিব। এগার আগার চিহ্ন কে কে হাত কমেন্ট করো দেখি। AgAr, এগার আগার নামে একটা কেমিক্যাল আছে বা একটা পদার্থ আছে যেটা বাসা বাড়িতে কিছু খাবার রান্না করা, জেলি বানানোর সময় দেয়া হয়, চেনো এগার আগার? তাহলে এই এগার আগার দিতে হবে। এগার আগার দিলে বলো তো এগার আগার দিলে লাভ কি, বেনিফিট কি? গাঢ়, হ্যাঁ গাঢ় হয়ে যাবে। গাঢ় যখন হয়ে যাবে তখন যদি আমি এই কাঁচনলের মধ্যে আমরা ওই KCl এর এগার আগার সহজ যখন এটা জেলির ন্যায় হয়ে যাবে তখন যদি এই কাঁচনলের মধ্যে দিয়ে দেই, দিয়ে দুইটা মুখ তুলা দিয়ে বন্ধ করে দেই, তাহলে কিন্তু র্যান্ডমলি এখানে KCl কিন্তু পড়ে যাবে না। তখন ব্যাপন প্রক্রিয়ায় যেখানে পজিটিভ বেড়ে গেছে ওখানে নেগেটিভ আসবে, আর যেখানে নেগেটিভ বেড়ে গেছে ওখানে পজিটিভ এসে উভয় পাত্রে আয়নের যে অসমতা তৈরি হয়েছিল ওই অসমতাটা দূর করবে এবং বিক্রিয়াটা কন্টিনিউ হবে। না হলে এই পাত্রে পজিটিভ বেড়ে যাওয়ার জন্য আর এই পাত্রে পজিটিভ কমে যাওয়ার জন্য উভয় পাত্রে বিক্রিয়ার আয়নের অসমতা তৈরির জন্য বিক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে আমার মনে হয় লবণ সেতুর কাজটা কি এটা বুঝতে পেরেছো। আমি যদি এখন আবার ব্রিফ করছি তারপর আমি ডেফিনেশন দিব, আগে ব্রিফিংটা শোনো তারপর আমি সংজ্ঞা দিব। সংজ্ঞাটা তখন আমরা কথা বলার সঙ্গে সঙ্গে নোট করতে হবে। গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন যখন চলমান থাকবে তখন অ্যানোড পাত্রে জারণ বিক্রিয়া ঘটার জন্য ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাবে। গ্যালভানিক কোষে অ্যানোড বিক্রিয়া যখন ঘটে তখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন উৎপন্ন করে। যদি এটা অন্য ধাতু হয় তাহলে অন্য কোনো পজিটিভ আয়ন তৈরি করবে, যার ফলে অ্যানোড পাত্রটা পুরোপুরি ধনাত্মক চার্জে ভর্তি হয়ে যাবে। একইভাবে ঠিক অপর পাত্রটা, বলতো এই পাত্রে ধনাত্মক চার্জ কি হবে, বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে, এবং কমে গিয়ে অথবা এটা নেগেটিভ বেড়ে যাবে। যাই হোক না কেন এই পাত্র যখন ধনাত্মক চার্জে পরিপূর্ণ হবে, এই পাত্র যখন ঋণাত্মক চার্জে পরিপূর্ণ হবে তখন উভয় পাত্রে আয়নের ব্যাপক অসমতা তৈরি হবে এবং এইখানে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে কি তৈরি হওয়ার জন্য? অসমতা তৈরি হওয়ার জন্য বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। বিক্রিয়া যখন বন্ধ হয়ে গেল তখন আমরা তো আর বিদ্যুৎ পাবো না, কিন্তু আমরা চাই বিক্রিয়া বন্ধ হওয়ার আগেই এমন একটা ব্যবস্থা গ্রহণ করি যাতে এখানে আয়নের অসমতা হওয়ার জন্য বিক্রিয়া বন্ধ না হয়। তখন আমরা একটা ইউ আকৃতির কাঁচনল নিব, তার মধ্যে একটা লবণের দ্রবণ নিব, লবণের জলীয় দ্রবণ নিব। তবে লবণের জলীয় দ্রবণটাকে আমরা আরো কার্যকরী করার জন্য আমরা তার মধ্যে এগার নামক একটি রাসায়নিক পদার্থ যোগ করে লবণের জলীয় দ্রবণটিকে গাঢ় করব। গাঢ় করে কাঁচনলের মধ্যে ঢুকা দেন দুই মাথায় তুলা দিয়ে দিব, যাতে ইচ্ছা মতো লবণগুলা দ্রবণে না আসে, যেখানে যেটা দরকার সেখানে সেটা আসে। তো যেহেতু আমার এইখানে পজিটিভ বেড়ে গেছে, বেড়ে যাওয়াই আমাদের জন্য একটা বিপদ হয়ে গেছে, বা এই বিক্রিয়া বন্ধ হয়ে গেছে বেড়ে যাওয়ার জন্য, এখানে যেহেতু পজিটিভ কমে গেছে এটা আমাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছে। আর দ্যাটস ওয়াই আমরা যেখানে যেটা বেড়ে গেছে সেটা কমানোর ব্যবস্থা করব। তাহলে যেখানে পজিটিভ বেড়ে গেছে ব্যাপন প্রক্রিয়ায় কাঁচনল থেকে সেখানে নেগেটিভ আয়ন আসবে, এবং যেখানে পজিটিভ কমে গেছে ওখানে ব্যাপন প্রক্রিয়ায় কাঁচনল থেকে পজিটিভ আয়ন এসে উভয় পাত্রে আয়নের সমতা বজায় রাখবে এবং যাতে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা দীর্ঘস্থায়ী হয়। তাহলে এতক্ষণ আলোচনা শোনার পর তোমাদের কি মনে হলো, লবণ সেতু ছাড়া কি গ্যালভানিক কোষ কখনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে? লবণ সেতু ছাড়া কি বিদ্যুৎ উৎপাদন হবে কিনা? হবে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা
দীর্ঘস্থায়ী হবে না, কিছুক্ষণ পর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। কি নিশ্চয়ই ক্লিয়ার কথা? এখন আমরা খাতায় লিখে দিব লবণ সেতু কাকে বলে। খাতায় লিখে নাও লবণ সেতু বা সল্ট ব্রিজ কাকে বলে। লিখো এভাবে, গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখার জন্য, গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখার জন্য একটি ইউ আকৃতির কাঁচ নলে লবণের দ্রবণ নিয়ে অ্যানোড ও ক্যাথোড পাত্রে পরোক্ষ সংযোগ দেওয়ার মাধ্যমে, অ্যানোড ও ক্যাথোড পাত্রে পরোক্ষ সংযোগ দেওয়ার মাধ্যমে উভয় পাত্রে আয়নের সমতা বজায় রাখার প্রক্রিয়াকে লবণ সেতু বা সল্ট ব্রিজ বলে। আমি আরো কয়েকবার বলছি, গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখার জন্য একটি ইউ আকৃতির কাঁচ নলে লবণের দ্রবণ নিয়ে উভয় অ্যানোড ও ক্যাথোড পাত্রে পরোক্ষ সংযোগ দেওয়ার মাধ্যমে উভয় পাত্রে আয়নের সমতা বজায় রাখার প্রক্রিয়াকে লবণ সেতু বা সল্ট ব্রিজ বলে। আচ্ছা, আমি 3 বার বলেছি। এবার লবণ সেতুতে কোন কোন লবণ ব্যবহার করা যায়? লবণ সেতুতে যে কোনো লবণ দিলে হবে না, ব্যবহৃত লবণ। ঠিক আছে, লবণ সেতুতে ব্যবহৃত লবণ খেয়াল করো। 1 নাম্বার হচ্ছে KCl, KNO3, অ্যামোনিয়াম নাইট্রেট আর সোডিয়াম সালফেট। এই তো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এই 4টা। ওকে, লিখে নাও। কেন লবণ সেতুতে এই লবণগুলো ব্যবহার করা হয়? এটা অনেকগুলো বিষয় আছে, যদিও তোমাদেরকে 9-10-এ এত কিছু শেখানো হয় না, তারপরও আমরা একটু আলোচনা করতে পারি, কারণ তোমাদের 9-10 বইয়ে অল্প কিছু আলোচনা আছে, নাই যে এমন তা না। দেখো, লবণ সেতু ও তার ব্যবহার লিখে দিয়েছে, লবণ সেতু ও তার ব্যবহার লিখে দিয়েছে। দেখো, আমরা ড্যানিয়েল কোষে দেখছো অ্যানোডে ধাতু জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এই ইলেকট্রন বাইরের তার দিয়ে ক্যাথোডে যায়, তাই না? অ্যানোড জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে বাইরের তার দিয়ে ক্যাথোডে গেল, ফলে অ্যানোডের দ্রবণে ধনাত্মক আয়ন বেশি হয়ে যায়, অ্যানোড পাত্রে ধনাত্মক চার্জ বেড়ে যায়। আচ্ছা, আবার ক্যাথোডে থাকা কপার সালফেটের দ্রবণ থেকে কপার 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করে আধান নিরপেক্ষ কপার ধাতুতে পরিণত হয়, কিন্তু সালফেট আয়নের কোনো পরিবর্তন হয় না, ফলে দ্রবণে ঋণাত্মক আধান প্রাপ্ত হয়, অর্থাৎ দুটি দ্রবণের আধান নিরপেক্ষতা নষ্ট হয়ে যায়, মানে আয়নের অসমতা তৈরি হয়, ফলে কিছুক্ষণের মধ্যে বিক্রিয়া বন্ধ হয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বিক্রিয়া চালু রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। একটি ইউ আকৃতির কাঁচ নলের মধ্যে আগার আগার নামে একটি রাসায়নিক পদার্থের সাথে KCl লবণের দ্রবণ মেশানো হয়। এখানে শুধু KCl লবণের কথা বলা হয়েছে, অন্য লবণের কথা বলা হয়নি। ফলে জেলির মতো মিশ্রণ তৈরি হয়, একে লবণ সেতু বলে। এই লবণ সেতুতে বিদ্যমান K+ আয়ন এবং Cl- আয়নের গতি সমান থাকে। তার মানে কোন লবণ ব্যবহার করা যাবে আর কোন লবণ ব্যবহার করা যাবে না, এটা একটা পরীক্ষামূলক ব্যাপার। এটা এখানে এত আলোচনা করে নাই, আমি জাস্ট বুঝাই। যখন লবণ সেতুতে কোনো লবণ ব্যবহার করব, তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন একই গতিতে অ্যানোড এবং ক্যাথোড পাত্রে ছুটতে হবে। একই গতিতে ক্যাটায়ন ছুটবে ক্যাথোডে, অ্যানায়ন ছুটবে অ্যানোডে, একই গতিতে ছুটতে হবে, না হলে কিন্তু হবে না। আর যারা কিনা ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবে কাজ করবে, কাজ করবে লবণ সেতুর, তারা যাতে অ্যানোড এবং ক্যাথোড পাত্রে অ্যাডিশনাল কোনো রিয়াকশন ঘটায়া কোনো ভেজাল তৈরি না করে, অর্থাৎ লবণ সেতুর লবণগুলা যাতে অ্যানোড এবং ক্যাথোড পাত্রে কোনো ধরনের বিক্রিয়া ঘটাতে না পারে, এই বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে। তো যাই হোক, এখানে এত কিছু বলে নাই, আমরা মনে রাখবো এই 4টা লবণ ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না, আর এই প্রক্রিয়ায় তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। বলো, লবণ সেতু এবং গ্যালভানিক কোষ, এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা পড়বো ড্রাই সেল। আচ্ছা, বলো তো একটু কষ্ট করে, ড্রাই সেল কি আমাদের বিদ্যুৎ উৎপাদন করে নাকি বিদ্যুৎ খরচ করে? কোনটা? ড্রাই সেল কি করে, বিদ্যুৎ উৎপাদন করে নাকি বিদ্যুৎ খরচ করে? রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা, তার মানে ড্রাই সেল একটি গ্যালভানিক কোষ, কারণ রাসায়নিক পদার্থগুলো কাজে লাগিয়ে ড্রাই সেল বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে আমরা সবাই খাতায় লিখবো একটা কোয়েশ্চেন, সবাই লিখে নিব আর কি, যে ড্রাই সেল বা
শুষ্ক কোষ, ড্রাই সেল বা শুষ্ক কোষ কি? হ্যাঁ, ড্রাই সেল। তাহলে যে কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে, যে কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কোনো তরল পদার্থ ব্যবহার হয় না তাকে ড্রাই সেল বলে। মানে যেই দ্রবণগুলা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কাজ করে ওদেরকে লিকুইড না রেখে একটা পেস্ট ফরম্যাটে রাখা হয়, লিকুইড না রেখে একটা পেস্ট ফরম্যাটে রাখা হয়। তাহলে যে কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কোনো তরল পদার্থ ব্যবহার করা হয় না তাকে ড্রাই সেল বলে। লেখা হয়েছে নিশ্চয়ই, দেখো এখানে বলেই দেয়া আছে ড্রাই সেল একটি গ্যালভানিক কোষ। ড্রাই সেলের মধ্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। আমরা সাধারণত টর্চ লাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করি। ড্রাই সেলেও অ্যানোড ও ক্যাথোড দ্বারা গঠিত হয়। এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কৌশল। ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপাদন কৌশল বর্ণনা করো। ওকে, তো এখন আমরা ড্রাই সেলের গঠনটা আগে দেখব। ড্রাই সেলের গঠনটা আগে দেখব, এখান থেকে দেখি দিয়ে তোমরা নিজেরা এখন ড্র করবে আমার সাথে সাথে। প্রথমত ড্রাই সেলে একটা জিঙ্কের কৌটা বা জার নেওয়া হয়। এরকম একটা জিঙ্কের কৌটা, দেখো এই দস্তার পাত্র লেখা আছে এখানে, দস্তার পাত্র। ওকে, ধরো আমি তোমাকে একটু আরো ভালো বোঝানোর জন্য, বইয়ের চিত্রটা তো আমার চিত্রের থেকে বেশি ভালো, বাট তারপরেও তুমি যাতে বুঝতে পারো, এইটা হচ্ছে জিঙ্কের কৌটা, জিঙ্ক এর কৌটা, রাইট? এই তো জিঙ্কের কৌটা। এরপর কি লিখছে দেখো, এটা হচ্ছে একটা গ্রাফাইট দণ্ড, এটা গ্রাফাইট দণ্ড। ওকে, এই যে এটা, এখানে আমরা একটা গ্রাফাইট দণ্ড দিলাম, এখানে একটা আমরা গ্রাফাইট দণ্ড দিলাম। এরপর এই যে গ্রাফাইট দণ্ড দিলাম, এর মাথার উপর আমরা একটা ধাতব টুপি পরাইলাম, এই ধাতব টুপি পরাইলাম। এবার এই যে এই জায়গাগুলো দেখতেছো, এই জায়গাগুলো দেখতেছো এগুলো, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা পেস্ট দিয়ে দিব। পেস্ট, কিসের পেস্ট? এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে, স্যার তাহলে কি আমরা যেই টুথপেস্ট ব্যবহার করি ওই পেস্ট দিব? নো নো, আমরা ওই পেস্ট দিব না, আমরা দিব মূলত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর জিঙ্ক ক্লোরাইড আর গ্রাফাইট গুঁড়া মানে কার্বন গুঁড়া, এই সব কিছুকে মিশাবো, মিশায়া পানির মধ্যে দিব, দিয়ে আবার তার মধ্যে স্টার্চ দিব যাতে এটা গাঢ় হয়। এগুলোকে আমরা মিশায়া পানির মধ্যে দিয়ে একটা লিকুইড ফরম্যাটে আসবে, তার মধ্যে স্টার্চ দিব, ভাতের মাড়ের মতো আর কি স্টার্চ। ওইটা দেওয়ার পর এটা পেস্টের মতো হয়ে যাবে, এটাকে বলে পেস্ট। পেস্টের বাংলা কি কেউ বলতে পারো? কে বলতে পারে পেস্টের বাংলা কি? বাংলাটা খুব কি বলবো, অপরিচিত শব্দ, কাই বলে এটাকে। হ্যাঁ, কাই, পেস্ট। এইখানে আমরা পেস্ট দিয়ে দিব। তাহলে এই যে দেখতে পাচ্ছ জিঙ্কের কৌটা, এই জিঙ্কের কৌটা হবে অ্যানোড ড্রাই সেলে, জিঙ্কের কৌটা অ্যানোড। আর গ্রাফাইট দণ্ড, এই গ্রাফাইট দণ্ড ক্যাথোড, গ্রাফাইট দণ্ড হচ্ছে ক্যাথোড, কিন্তু ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। মানে গ্রাফাইট দণ্ডের কাজ এই পেস্টের কাছে ইলেকট্রন পৌঁছায় দেওয়া, কিন্তু গ্রহণ করবে কে? গ্রহণ করবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পেস্টের উপাদান। এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা আমরা কিছু একটা দিয়ে পূর্ণ করে দিব। এই দেখো এখানে কি লিখছে, কি দিয়ে পূর্ণ করছে, যে বলছে কি ওয়াশার এবং সিল, এটা আমরা পূর্ণ করে দেব। ঠিক আছে, এইখানে একটা এই ধাতব টুপি পরানো হয়েছে, ধাতব টুপি পরানো হয়েছে। ওকে, এই ধাতব টুপি। নিশ্চয়ই ড্রাই সেল দেখছো তোমরা সবাই। ড্রাই সেল দেখো নাই এমন তো আর কেউ থাকার কথা না, তাই না? এই দেখো ড্রাই সেল নাকি। এই যে দেখো এটা হচ্ছে জিঙ্কের কৌটাটা, এই যে এটা পেছনেরটা, আর এই যে এই মাথাটা হচ্ছে ধাতব টুপি। আর এই যে উপরের যেটা, এই যে দেখো লেখা আছে ভোল্ট, বাংলা ইংরেজিতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, এটা কাগজের মোড়ক। এই দেখো কাগজের মোড়ক ব্যবহার করা হয়েছে, কাগজের মোড়ক। এই যে এখানে আমরা এটাকে জিঙ্ক দণ্ডটাকে ঢেকে রাখার জন্য, আবার তুমি বলতে পারো যে ওই ব্যাটারির ইনফরমেশন দেওয়ার জন্য, ব্র্যান্ড নেম রাখার জন্য আমরা এইভাবে একটা মোড়ক দিয়ে দিব, বা নিরাপদে কিভাবে রাখা যায় তার নির্দেশনার জন্য দিয়ে দিব, আমরা এরকম দিয়ে দিব। ওকে,
আমরা এবার এই যে এই অ্যানোড থেকে এই ক্যাথোডের দিকে আমরা এখানে তারের মাধ্যমে ইলেকট্রন প্রবাহ করব। আচ্ছা, এটা ছিল মূলত ড্রাই সেলের গঠন। এই পরের যেটা দিলাম এটা তো ফাংশন। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই সেলের গঠন। প্রথমত দেখো এই যে পড়াটা কি, ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ উৎপাদন। তো ড্রাই সেলের গঠন আমরা সবাই বুঝে গেছি। দেখো ভালো করে আমরা একটু পড়ে শোনাই। সাধারণত ড্রাই সেল অ্যানোড হিসাবে জিঙ্কের কৌটা তৈরি হয়, ছোট কৌটা ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পানি মিশ্রিত করে প্রস্তুতকৃত কাই বা পেস্ট দ্বারা জিঙ্কের কৌটা পূর্ণ করা হয়। আচ্ছা, এরপর জিঙ্কের কৌটাটির মাঝখানে একটি কার্বন দণ্ড প্রবেশ করানো হয়। কার্বন দণ্ড ক্যাথোড হিসাবে কাজ করে। ওকে, এবার আসবো আমরা জিঙ্কের কৌটার কার্যাবলী, কিভাবে এটা এই ড্রাই সেলটা কাজ করে। এবার আমরা পড়বো কার্যপ্রণালী। ওকে, এই কার্যপ্রণালীতে আমরা অ্যানোড এবং ক্যাথোডকে একটা তার দিয়ে যুক্ত করে দেব। এই দেখো, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তার দিয়ে যুক্ত করে দেব। যেমন দেখো এই যে আমার হাতে এসির একটা রিমোট আছে, এখানে দেখো একটা চেম্বার রাখা আছে ব্যাটারি বসানোর জন্য। এক মাথা পজিটিভ, এক মাথা কিন্তু কি নেগেটিভ। এই যে তারটা, এই তারটা এখান থেকে এখানে নিয়ে গেল, এখানেই কিন্তু আমাদের একটা ডিভাইস বসানো আছে। এখানে কিন্তু আমাদের একটা ডিভাইস বসানো আছে, রাইট? খেয়াল করছো, এখানে একটা ডিভাইস বসানো আছে। তার দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় এখানে যে ইলেকট্রন ফ্লো ক্রিয়েট হবে, এই ইলেকট্রন ফ্লোটাই তড়িৎ প্রবাহ তৈরি করে দিবে। ইলেকট্রন ফ্লোটাই তড়িৎ প্রবাহ তৈরি করে দিবে, কারণ যেদিকে ইলেকট্রন ফ্লো তৈরি হবে তার বিপরীত দিকে তড়িৎ ফ্লো হবে, যার মাধ্যমে এটা এই ডিভাইসটা চলবে, এই ব্যাটারি দিয়ে ডিভাইসটা চলবে, রাইট? তাহলে আমরা যখনই কোনো সার্কিটের মধ্যে ব্যাটারিটা দিয়ে দিব, একটা বর্তনী পূর্ণ হবে। এট ফার্স্ট যে অ্যানোড, দ্যাট মিন্স যেটা জিঙ্কের কৌটা, ও আগে ইলেকট্রন ত্যাগ করবে। দেখো বইয়ে দেয়া আছে, এ দেখো জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করছে। এই যে আমরা যদি বাম দিকে রাখতাম, এই যে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হচ্ছে, রাইট? এবার জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এটা এই তারের মধ্য দিয়ে এই পথে এর কাছে চলে গেল, এই ক্যাথোড দণ্ডের কাছে চলে গেল। ক্যাথোড দণ্ড আবার এই ইলেকট্রন দুইটাকে পৌঁছায় দিবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কাছে। দেখো, অ্যামোনিয়াম জাস্ট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে সহযোগিতা করবে, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনটা গ্রহণ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কিভাবে গ্রহণ করে ভালো করে খেয়াল করো। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান +4, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান +4। যদি না বুঝো আমি একটু বুঝাই। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাকে আমরা x ধরবো, তাহলে x - 2 গুণ 2 = 0, তাহলে x = +4। বুঝতে পারছো? ক্লিয়ার? আর এখানে গিয়ে কিন্তু ম্যাঙ্গানিজ +3। তাহলে একটা ম্যাঙ্গানিজের জন্য জারণ সংখ্যার পরিবর্তন কত? 1, 4 থেকে 3 হয়েছে। একটার জন্য পরিবর্তন 1, 4 থেকে 3 হয়েছে। তাহলে একটার জন্য যদি 1 পরিবর্তন হয়, মানে একটা ম্যাঙ্গানিজ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ম্যাঙ্গানিজ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা গ্রহণ করবে। তাহলে তোমরা এই বিক্রিয়াটা পরীক্ষা হলে কতটুকু বুঝে লিখতে পারবা এটা আমি জানি না, গুলিয়ে যেতে পারে। আমি বুঝাইয়া দিলাম যে ম্যাঙ্গানিজ কিভাবে ইলেকট্রন দুইটা গ্রহণ করে, এই জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে এটা খুব সহজে ব্যাখ্যা করা যায়। বাট তুমি এই বিক্রিয়াটা মনে রাখাই বেটার, কারণ ড্রাই সেলের তো বিক্রিয়া চেঞ্জ হয় না, ড্রাই সেল তো বিক্রিয়া সবসময় ফিক্স থাকে। তাই প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখাই বেটার। আগে বুঝে নিতে হবে, তারপর মনে রাখতে হবে। আর এটা হচ্ছে মোট বিক্রিয়া, দেখাই দিতে পারো তুমি, না চাইলে শুধু অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়াই দেখাতে পারো। তাহলে তুমি কার্যপ্রণালীতে তুমি অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দেখাবা। বিক্রিয়া দেখানোর পর তুমি বলবা যে জিঙ্ক দণ্ড যে ইলেকট্রন ত্যাগ করে তা তারের মধ্য দিয়ে ক্যাথোড দণ্ডে পৌঁছায়, গ্রাফাইট দণ্ডে পৌঁছায়, এবং এই ইলেকট্রনটা পেস্টের উপাদান ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গ্রহণ করে Mn2O3 তে পরিণত করে। এই প্রক্রিয়ায় যখন জিঙ্ক থেকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, জিঙ্ক থেকে গ্রাফাইটের দিকে যখন ইলেকট্রন ফ্লো ক্রিয়েট হয়, মানে অটোমেটিক বিপরীত দিক থেকে বিদ্যুৎ ফ্লো তৈরি হয়, আর যার মাধ্যমে ড্রাই সেলটিকে যেই বর্তনীর মধ্যে ডুবানো হয়, ওই বর্তনীতে তড়িৎ সরবরাহ সম্পন্ন হয়। মনে রাখবা, আমরা যে ড্যানিয়েল সেল পড়লাম, তার তড়িৎ চালক বল 1.1 ভোল্ট, অর্থাৎ ড্যানিয়েল সেল 1.1 ভোল্টের বিদ্যুৎ দেয়, আর ড্রাই সেল যেটা, এটা 1.5 ভোল্টের বিদ্যুৎ দেয়। এটা বইয়ে নাই, তবে কখনো কখনো টেস্ট পেপারে দিতে পারে। ড্যানিয়েল সেল 1.1 ভোল্টের বিদ্যুৎ দেয়, আর ড্রাই সেল 1.5 ভোল্টের বিদ্যুৎ দেয়। ভোল্ট কি, কেমনে কাজ করে, এগুলো ফিজিক্স পড়াবে তোমাদেরকে। বলো, ড্রাই সেলের গঠন, বিক্রিয়া এবং কার্যপ্রণালী এটা ক্লিয়ার কিনা? আর ড্রাই সেল কাকে বলে? গ্যালভানিক লবণ সেতুর কিন্তু দুইটা কোশ্চেন ছিল, লবণ সেতু কাকে বলে, আর গ্যালভানিক কোষে লবণ সেতুর ভূমিকা। আর ড্রাই সেল থেকে আমরা বললাম ড্রাই সেল কাকে বলে, ড্রাই সেলের গঠন, ড্রাই সেলের কার্যপ্রণালী, বিক্রিয়া সহ।
ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানাও আমাকে, সবাই। আচ্ছা, আরো অনেক পড়া বাকি আছে আমাদের, আমরা এগুলো নিয়ে কথা বলবো অফলাইন ক্লাসে যখন সলভ করব। আমরা তোমাদেরকে আজকে একটা বিক্রিয়া পড়াই, যেটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। খাতায় কোশ্চেন লিখো, নিউক্লিয় বিক্রিয়া। হ্যাঁ, নিউক্লিয় বিক্রিয়া। দেখো এখানে নিউক্লিয় বিক্রিয়ার দুইটা ছবি দিয়ে পজিটিভ আর নেগেটিভ দিক বোঝানো হয়েছে। এটা কিসের চিত্র বলতো? বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন। এটা রূপপুর পারমাণবিক কেন্দ্র কিনা না মনে হয়, বাট এটা একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে হয়। আর এইটা হচ্ছে একটা ইতিহাসের জঘন্যতম ঘটনা, যেখানে পারমাণবিক বোমা ফেলার একটা চিত্র এখানে দেখানো হয়েছে। আমরা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চিত্রের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে প্রথমত নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে সেটা আমরা কথা বলবো। হ্যাঁ, কই নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? এই দেখো, যে বিশেষ ধরনের বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়, অথবা অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস উৎপন্ন করে এবং বিক্রিয়াকালে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। যে বিশেষ ধরনের বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয় এবং ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু তৈরি হয় এবং বিক্রিয়ার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিশ্চয়ই সবাই বুঝে গেছো, তাই না? এইবার আমরা লিখে নিবা পরে একটা নিউক্লিয়ার বিক্রিয়া দেয়া আছে, এটা তুমি বইয়ে যেটা দেয়া থাকবে সেটা মুখস্থ করবে তোমার বইয়ে। নিউক্লিয়ার বিক্রিয়া অনেক ধরনেরই হয়। অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বিক্রিয়া অনেক ধরনের হয়। 9-10 লেভেলে অনেক ধরনের বিক্রিয়া আলোচনা করে নাই। 9-10 লেভেলে মাত্র 2 ধরনের বিক্রিয়া আলোচনা করেছে। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। চলো, মনে রাখার টেকনিক হচ্ছে এই যে ফিশন বানানটা ছোট ফিউশনের থেকে। তাহলে আমরা মনে রাখবো যে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে, আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস মিলে কি তৈরি করে? বড় নিউক্লিয়াস তৈরি করে। তাহলে ফিশনে কি বড় ভেঙে ছোট ছোট হয়, ফিউশনে কি ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস বিশিষ্ট বিক্রিয়া মানে পরমাণু তৈরি করে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ওকে, এটা ছিল দুইটা কোশ্চেন। একটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে, আর নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রিয়া বলতে কি বুঝো, এই দুইটা কোশ্চেন পড়ানো হলো। এরপর আমরা বোর্ড বই এবং লেকচার বুক থেকে একটু আলোচনা করতে পারি। দেখো, ভালো করে খেয়াল করো, তুমি খাতায় লিখো নিউক্লিয় বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিদ্যুৎ উৎপাদনে কোনটি অধিক উপযোগী? নিউক্লিয় বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিদ্যুৎ উৎপাদনে কোনটি অধিক উপযোগী? ভালো করে খেয়াল করো। এই যে যেমন দেখো, এখানে আমরা দিয়ে রাখছি 46 নম্বর কোশ্চেন। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদনের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। তো যাই হোক, এই প্রক্রিয়ায় জ্বালানি ইউরেনিয়ামের প্রয়োজন অতি অল্প, খুবই অল্প। প্রচুর তাপ শক্তি নির্গত হয়। শিকল বিক্রিয়া হয় বিরতিহীনভাবে চলতে থাকে। জ্বালানি সংরক্ষণ ও পরিবহন খরচ কম। ভালো করে খেয়াল করো, এই প্রক্রিয়ায় জ্বালানি ইউরেনিয়ামের প্রয়োজন অতি অল্প, প্রচুর তাপ শক্তি নির্গত হয়, শিকল বিক্রিয়া হওয়া বিরতিহীনভাবে চলতে থাকে, জ্বালানির সংরক্ষণ ও পরিবহন খরচ কম। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি? এই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। ফিশন বিক্রিয়া উৎপন্ন বর্জ্য পরিবেশ ও জীব জগতের জন্য মারাত্মক ক্ষতিকর। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় ইউরেনিয়াম পৃথিবীর সারা দেশে সহজলভ্য নয়। বিক্রিয়ক উৎপাদ উভয় তেজস্ক্রিয় হয়। পরিবেশের উপর দীর্ঘদিন প্রভাব কি থাকে? বলবৎ থাকে। এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তোমাদেরকে আমি একটা কম্পারিজন দেখাই, রাসায়নিক বিক্রিয়া ভার্সেস নিউক্লিয় বিক্রিয়া। ধরো এই যে রাসায়নিক বিক্রিয়ায় মনে করো মিথেনের দহন হচ্ছে। এই যে মিথেনের দহন, মিথেন প্লাস হচ্ছে অক্সিজেন, এটা একটা দহন বিক্রিয়া। আর এটা হচ্ছে ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ওকে, আচ্ছা, ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা নিউক্লিয়ার বিক্রিয়া। এই যে মিথেন 1 মোল পরিমাণ দহন হলে তারতে 890 কিলো জুল বা 890, এই দেখো, এত জুল তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এইখানে 890 কিলো জুল বা 890 ইন্টু 10³ জুল তাপ উৎপন্ন হয় 1 মোল মিথেনের দহন বিক্রিয়ায়। 1 মোল মিথেনের দহন বিক্রিয়া 890 কিলো জুল বা 890 ইন্টু 10³ জুল তাপ উৎপন্ন হয়। এটা 1 মোল মিথেনের দহন বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। কিন্তু একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় 1 মোল পরিমাণ ইউরেনিয়াম থেকে 2 ইন্টু 10⁻13 জুল তাপ উৎপন্ন হয়। কত বললাম বলো? 2 ইন্টু 10⁻13 জুল তাপ উৎপন্ন হয়। 1 মোল ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায়
2 × 10⁻13 জুল তাপ উৎপন্ন হয়। তুমি যদি এই মানকে এই মান দিয়ে ভাগ করো তাহলে 2.5 কোটি গুণ বেশি হয়। 2.5 কোটি গুণ অর্থাৎ 1 মোল ইউরেনিয়াম যে তাপ উৎপন্ন করে, 1 মোল ইউরেনিয়াম যে তাপ উৎপন্ন করে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় 1 মোল মিথেন, মানে 1 মোল মিথেনের তুলনায় 1 মোল ইউরেনিয়াম 2.5 কোটি গুণ বেশি তাপ উৎপন্ন করে। তাহলে কোন দেশের বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে যদি আমরা পূরণ করতে চাই তাহলে ওই দেশে নিউক্লিয়ার বৈদ্যুতিক প্ল্যান্ট স্থাপন করলে বিদ্যুতের চাহিদাটা অনেক পূর্ণ করা যাবে। তাহলে সব কান্ট্রি এটা করে না কেন? কারণ এটা প্রযুক্তি সবাই ব্যবহার করতে পারে না, এটা মেইনটেনেন্স কস্ট অনেক হাই। বাট যদিও হিউজ পরিমাণ যখন উৎপাদন করব তখন এটার খরচ উল্টা না বেড়ে কমে যাবে এবং এটার প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন। এটা আবার ঝুঁকিপূর্ণ, তেজস্ক্রিয়তার কারণে পরিবেশের ক্ষতি হতে পারে। অনেকগুলা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, বাট সর্বোপরি যদি এটা করা যায়, সবগুলা চ্যালেঞ্জ উপেক্ষা করে যদি এইটা করা যায় তাহলে একটা দেশের বৈদ্যুতিক চাহিদা পূর্ণ করা সম্ভব। ওকে, ক্ষতিকারক দিক আছে, যেমন রাশিয়ার চেরনোবিল নামে একটা জায়গা আছে, ওখানে একটা নিউক্লিয়ার বৈদ্যুতিক প্ল্যান্ট বিস্ফোরণের কারণে প্রায় 150 থেকে 200 এরকম নিউজ পেয়েছিলাম আমি, যে এর বেশি মানুষ মারা গেছে। হয়তোবা সংখ্যাটা তার চাইতে অনেক বেশিও হইতে পারে। ওকে, এটা ঝুঁকিও আছে, আবার এইটা থেকে আমাদের বৈদ্যুতিক চাহিদা পূর্ণ করা সম্ভব। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল, এতটুকু। এখানে আরো ছোটখাটো কিছু কোশ্চেন আছে। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা, এগুলো একটু কষ্ট করে তোমরা পড়বা। আজকে বিদায় নিচ্ছি। এর পরের ক্লাসটাতে অল্প কিছু বাকি আছে এবং সলভ ক্লাস, একটা ক্লাসেই পুরোটা শেষ হয়ে যাবে অধ্যায়। ভালো থাকো সবাই, সবার প্রতি অনেক শুভকামনা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।